আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের সিবিসিএস ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো, যাদের রয়েছে ডিএসই বেঙ্গলি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো দেখো, আজকে আমি তোমাদের ডিএসই বেঙ্গলি থেকে তোমাদের যে 5টি গল্প রয়েছে, সেই গল্প থেকে স্থিরপত্র, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্থিরপত্র যে গল্পটি রয়েছে সেটার যে মূল ভাবটা রয়েছে এবং মূল ভাব, সারসংক্ষেপ, বিষয়বস্তু বা কাহিনী যাই বলো, সেটা আমি আজকে আলোচনা করব। তোমরা যদি কাহিনীটা জানতে পারো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবে, সেটা সন্দেহ নেই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আমি যতটা পারবো ভিডিওটি বড় করার চেষ্টা করব না, খুব শর্ট করব, এবং যাতে মূল যে বিষয়গুলি তোমাদের জানা দরকার সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের কাছে তুলে ধরব। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত স্থিরপত্র একটি দীর্ঘাকৃত পত্রের আকারে লেখা গল্প, ঠিক আছে। এটা কিন্তু খুব বড় একটি গল্প। তো গল্পটি যাকে ধরে আবর্তিত হয়েছে সেটা হলো মেজ বউ, অর্থাৎ মৃণাল, ঠিক আছে। তো বাড়িটা কোথায়? 27 নম্বর মাখন বড়ালের গলির বাড়ির মেজ বউ মৃণাল পিস শাশুড়ির সঙ্গে শ্রীক্ষেত্রে গিয়ে তার স্বামীকে একটি চিঠি প্রেরণ করেছে, ঠিক আছে। বিবাহিত জীবনে তার 15 বছর তার স্বামীর সঙ্গে কাটিয়ে গৃহত্যাগ করে এসে সমুদ্রের ধারিয়ে এসে সে জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে একটা সম্বন্ধ জানতে পেরেছে। তো কি এখানে বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত স্থিরপত্র একটি দীর্ঘাকৃত পত্র এবং এটি মৃণাল তার স্বামীকে 15 বছর একসাথে কাটানোর পর একটি পত্র তার স্বামীর উদ্দেশ্যে লিখেছে, ঠিক আছে। তো কোথা থেকে লিখেছে? শ্রীক্ষেত্র থেকে। তার পিস শাশুড়ির সঙ্গে সে শ্রীক্ষেত্রে গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু তার স্বামীকে সেই চিঠিটি তিনি লিখেছে, স্বামীকে উদ্দেশ্য করে। বোঝা গেল? এবার মূল বিষয়বস্তু, অর্থাৎ মৃণাল তার বাড়ি কোথায় ছিল এবং কিভাবে বিয়ে হলো সবটা আলোচনা করছি। এক অচপাড়া গায়ের মেয়ে ছিল মৃণাল। শুধুমাত্র রূপের গুণে তাকে কিন্তু মেজবই করে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ তার বাড়িটা খুব ছোট ছিল এবং তার যে ধনসম্পত্তি তার বাবার সেরকম ছিল না, কিন্তু যেহেতু সে দেখতে খুব সুন্দর ছিল তার জন্য কিন্তু তাকে সেই মাখন বড়ালের গলির মেজবউ করে নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে। তো তার বাড়ি কলকাতার ইটকাঠের 4 দেওয়ালের অন্দরমহলে কিন্তু তাকে আনা হয়েছিল। এই বাড়ির বউ হওয়ার জন্য একজন মেয়ে মানুষের যতখানি বুদ্ধির প্রয়োজন ছিল, ভগবান তার থেকে একটু বেশি দিয়েছিল মৃণালকে। অর্থাৎ মৃণাল কিন্তু খুব বুদ্ধিমতী ছিল এবং লক্ষ্মীমন্ত তো ছিলই, এবং প্রতিবাদীও ছিল কিছুটা, ঠিক আছে। তারপরে কি বলছে? তবে শুধুই বুদ্ধি নয়, তার কিন্তু ছিল কবিতা লেখার ক্ষমতা। সে কিন্তু একজন লেখকও বটে, ঠিক আছে। তিনি কিন্তু লেখালেখি কিন্তু করতে খুব ভালোবাসতেন এবং তিনি কিন্তু লিখতেন। কলকাতার এই বনেদি তথা সম্ভ্রান্ত পরিবারটিকে সাজসজ্জা, আসবাস তথা খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না। তো এখানে কি বলছে যে মৃণাল যে বাড়িতে বউ হয়ে গিয়েছে সেটা কলকাতা, ঠিক আছে, তার শ্বশুরবাড়ি কলকাতায়, এবং সেই পরিবারটিতে সাজসজ্জা, আসবাস তথা খাওয়া দাওয়ার কোনো কিন্তু অভাব ছিল না। তারা কিন্তু বনেদি পরিবার ছিল এবং একটু তাদের অবস্থা কিন্তু ভালো ছিল, ঠিক আছে। কিন্তু সেখানে যেটি ছিল না তা হলো লজ্জা ছিল না, শ্রী ছিল না এবং সজ্জা ছিল না। সেখানে আলো জলে মিটমিট করে, ঠিক আছে। এখানে মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে, এটিই নিয়ম। তো সেখানে মেয়ে মানুষকে দুঃখ পেতে হবে, এটাই কিন্তু সে নিয়ম ছিল। তারপর কি? এই বাড়ির আতুর ঘরে মেজ বউয়ের মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। তাহলে কি বোঝা যাচ্ছে? যে সেটা বনেদি পরিবার ছিল, কিন্তু মৃণাল যখন তার সন্তান জন্ম দিল, সন্তানটি কিন্তু মারা গেল। কিন্তু কেন মারা গেল? সে আতুর ঘরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, ঠিকমতো আলো ছিল না,
তারপরে এই বিষয়ে কিন্তু মৃণাল জানিয়েছিল, মা হবার দুঃখটুকু পেলুম, মা হবার মুক্তিটুকু পেলুম না। অর্থাৎ তার মেয়ে মারা গেছে, সে দুঃখ পেলে কিন্তু মুক্তিটুকু কিন্তু পেল না। ঠিক আছে। তারপর মাতৃবেদনার শোক সে কাটিয়ে উঠেছে। তারপর আবার জড়িয়ে পড়ল সে নিত্যকর্ম, রান্না বান্না, সকলকে দেখভাল করা। ঠিক সেই সময় মৃণালের বড় জায়ের বোন বিন্দু সংকটে পড়ে আশ্রয় নিতে আসে দিদির কাছে। অর্থাৎ মৃণাল ছিল ছোট বউ এবং বড় বউ যে ছিল সে হবে মৃণালের বড় জা। তো বড় জায়ের বোন বিপদে পড়েছিল এবং দিদির কাছে আশ্রয় নিতে এসেছিল। ঠিক আছে। তো বাড়ির লোক কিন্তু এই বিষয়টাকে উটকো ঝামেলা বলে মনে করেছে, যে হুট করে একজন আসলো, আবার আমরা কেন থাকতে দিব, এটা একটা ঝামেলা, তারা কিন্তু এটা মনে করেছে। কিন্তু মেজো বউ কিন্তু এমনটা ভাবেনি। তার কিন্তু মনে সমবেদনা ছিল, তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। অপরিচিত মৃণালের কাছে বিন্দু প্রথমে ভয়ে ভয়ে গেল। ঠিক আছে। যেহেতু মৃণালকে সে চেনে না, জানে না, একমাত্র তার দিদিকে চেনে। তো দিদি কিন্তু তার পাশে ছিল না, কিন্তু সেই অপরিচিত মৃণাল কিন্তু তার পাশে দাঁড়ালো এবং বিন্দু প্রথমে একটু ভয় পেয়েছিল, কিন্তু স্নেহ স্পর্শে বুঝলো তার আশ্রয়কে। কিন্তু তার স্নেহতে কিন্তু বুঝতে পারলো তার আশ্রয়টাকে। বিন্দুর ভয় ভাঙল। সে মেজ বউকে এমন গভীরভাবে ভালোবাসলো যেন পাগল হয়ে উঠল। ঠিক আছে। ভালোবাসা কিন্তু তাকে কিন্তু ভয় কাটিয়ে দিয়েছে। এই ভালোবাসার মধ্যে দিয়ে মেজ বউ তার নিজের স্বরূপকে দেখেছে, আবিষ্কার করেছে জীবনের মুক্ত রূপ। দেখো, কয়েকদিনের আসা মেয়েটি মেজ বউ অর্থাৎ মৃণালকে এতটা ভালোবেসেছে এবং মৃণালও একজন অপরিচিত মানুষ বড় জায়ের বোনকে এতটা ভালোবেসেছে। মৃণাল কিন্তু এমন করে ভালো কাউকে বাসেনি এবং তাকেও কিন্তু কেউ এরকম করে কিন্তু ভালোবাসেনি, সেই অপরিচিত মেয়েটা যেমন করে ভালোবেসেছে। ঠিক আছে। কিন্তু বিন্দুকে নিজের কাছে টানার বা তাকে ভালোবাসার মাসুল গুনতে হয়েছিল মৃণালকে। দেখো, মৃণাল কিন্তু সেই বিন্দুকে কিন্তু অনেক ভালোবেসেছে, কিন্তু এই ভালোবাসার মাসুল কিন্তু তাকেই দিতে হয়েছে মৃণালকে। কিন্তু কিভাবে? এর জন্য মৃণালের হাত খরচে টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে। মৃণালকে কিন্তু হাত খরচে টাকা দেওয়া হতো না। সকলে ভাবতো যদি সেই টাকা যদি বিন্দুকে দিয়ে দেয়। অবশেষে বিন্দুর বয়স বাড়তে থাকায় তাকে বিদায়ের পরিকল্পনা করতে থাকলো মৃণালের শ্বশুরবাড়ির লোকেরা। ঠিক আছে। সকলে ভাবছে যে মেয়ের তো বয়স হয়ে গেছে, এখন একে তো বিয়ে দিতেই হবে। কিন্তু বিয়ে যখন দিবে তাহলে একটু ভালো ছেলেকে দেখিয়ে দে, তাই না? তো তারপরে কি দেখা গেল, যে বিন্দুর বর কিন্তু ঠিক হয়ে গেল। বিয়ের পর জানা গেল যে বিয়ে যে ঠিক হলো, তারপরে কি জানা হলো, জানা গেল যে বিন্দুর যার সাথে বিয়ে দেওয়া হয়েছে সে কিন্তু পাগল এবং বিন্দুর শাশুড়িও কিন্তু ছিল উন্মাদ। বিন্দু কোনো রকমে পালিয়ে গোপনে এসে আশ্রয় নিল পুনরায় মৃণালের কাছে, কিন্তু এই আশ্রয় কিন্তু তার ক্ষণস্থায়ী থাকলো না। বিন্দুর শ্বশুরবাড়ির লোক এসে তাকে পুনরায় নিয়ে গেল। ঠিক আছে। কিন্তু শেষ রক্ষা আর হলো না, তাকে অবশেষে মরতে হয় গায়ে আগুন লাগিয়ে। এত অত্যাচার সহ্য না করতে পেরে বিন্দু কী করলো, নিজের গায়ে কিন্তু আগুন লাগিয়ে দেয়। এই ঘটনা মৃণালকে কিন্তু বিদীর্ণ করে তোলে। মেজবউ মৃণাল বলেছে, ২৭ নম্বর মাখন বড়ালের গলিতে খাওয়া পড়ায় অসচ্ছলতা ছিল না, কারো বিরুদ্ধে সেরকম কোনো নালিশও ছিল না। এটা বোঝা গেছে যে এ বাড়িতে মেয়েদের কোনো স্বতন্ত্র পরিচয় নেই। কিন্তু বিন্দু তার মৃত্যুর মধ্যে দিয়ে এটা বুঝিয়ে দিয়েছে যে সে কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়। বিন্দুর এই মৃত্যুতে মৃণাল নতুনতর সত্যকে আবিষ্কার করেছে। বিন্দু তার মৃত্যু দিয়ে এই আবরণ আগাগোড়া ছিন্ন করে দিয়েছে। মেজ বউ মরেছে, মৃণালের সামনে আজ নীল সমুদ্র, মাথার উপর আষাঢ়ের মেঘপুঞ্জ, তার শেষ কথা, আমি বাঁচব, আমি বাঁচলুম। তাহলে তোমরা বুঝতে পারলে কাহিনীটা খুবই ছোট। মৃণাল তার বিয়ে হলো, শ্বশুরবাড়িতে আসার পর বড় জায়ের বোন তাদের বাড়িতে আশ্রয় নিল। মৃণাল তাকে খুব স্নেহ করলো, তার পাশে গিয়ে দাঁড়ালো এবং বিন্দুর বিয়ে ঠিক হলো। তার স্বামী পাগল ছিল, তো এতটা অত্যাচার করার পর কিন্তু সে কিন্তু মৃণালের কাছে আসলো, কিন্তু
সেটা সে থাকতে পারল না, তাকে আবার ফিরে যেতে হলো এবং সে কিন্তু মারা গেল। এবং মৃণাল কিন্তু এইভাবেই তার মুক্তিটুকু কিন্তু খুঁজে পেল। তার বিন্দুর মৃত্যুতে মৃণাল কিন্তু নিজের নতুন একটি জীবন কিন্তু খুঁজে পেল। সে শ্রীক্ষেত্রে চলে গেল গৃহত্যাগ করে এবং তার স্বামীকে চিঠিটি লিখল। তাহলে তোমরা বুঝতে পারলে মূল বিষয়বস্তুটি। তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবে। আমি শর্ট প্রশ্ন এবং আরও যেগুলি 12 মার্কের প্রশ্ন, 6 মার্কের প্রশ্ন সবটাই আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টের এমন ক্লাস চাও সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ সকলকে।